সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা কথা বলবো রমজানে মুখ, দাঁতের যত্ন ও তার চিকিৎসা নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার সাখাওয়াত হোসেন শান্তু 1976 সালের ডিসেম্বর মাসে শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2000 সালে ঢাকা ডেন্টাল কলেজ থেকে BDS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, রমজানে মুখ ও দাঁতের যত্ন কিংবা যদি এক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হয় সেক্ষেত্রে কি করণীয়? মুখ ও দাঁতের যত্ন এটা কমনলি সব অন্য সময় যেভাবে নিতে হয় এই সময়ও সেই যত্নটাই অব্যাহত রাখতে হবে। খুব সামান্যই ভ্যারিয়েশন আছে বিশেষ কারণে, সেটা বলছি। সেই জন্য প্রথম কমন যে যত্নটা, মুখটাকে পরিষ্কার রাখবো, দাঁতের গোড়া, দাঁতের ফাঁকা, সব পুরো মুখটাকে পরিষ্কার রাখবো খাদ্যকণা থেকে। তা আমরা যে খাবার খাই সেই খাদ্যকণাটা দাঁতের গায়ে লাগে, দুই দাঁতের মাঝখানে ফাঁকা থাকলে ওইখানে ঢুকে। ফলে এই জায়গাটাকে যদি আমরা খাওয়ার পরে ক্লিন করে ফেলতে পারি, বিশেষ করে রাতে খাওয়ার পরে আর সকালে নাস্তার পরে, এই দুই বেলা যদি ভালো মতো ক্লিন করি, আর দুপুরে খাওয়ার পরে কেউ চাইলে ব্রাশ করতে পারেন অথবা ভালো করে কুলি করে ফেললেন পানি দিয়ে, তাহলে পরিষ্কার হলো। পরিষ্কার হওয়াটা কেন জরুরি? কারণ হচ্ছে এই খাদ্যকণা যদি লেগে থাকে, পরিষ্কার না করি ভালো মতো আমরা, তাহলে এই মুখের মধ্যে ন্যাচারালি নানান রকম ব্যাকটেরিয়া থাকে, জীবাণু থাকে। এই জীবাণুটা এই খাদ্যকণাটাকে পচাবে। পচিয়ে কি করবে? দাঁতের গোড়ায় একটা আবরণ তৈরি করে, অথবা দাঁতের মধ্যে কোথাও লেগে গিয়ে ব্যাকটেরিয়া অ্যাসিড তৈরি করে। সেই অ্যাসিডটা দাঁতের এনামেলের সংস্পর্শে এসে এনামেলটাকে নরম করে ফেলে, যেটাকে আমরা বলি ডেন্টাল ক্যারিজ। তার মানে মাড়ির রোগ, মাড়ির প্রদাহজনিত সমস্যা সেটাও করতে পারে। দাঁতের ক্ষয়রোগ যেটা ডেন্টাল ক্যারিজ যেটাকে বলি আমরা, ব্যাকটেরিয়াজনিত ক্ষয়রোগ, সেটাও করতে পারে। তাহলে এইটা থেকে মুক্ত থাকা। আবার যদি দাঁতের মধ্যে ক্যাভিটি, এখানে খাবার ঢুকে থাকে, সেই খাবার পচে গন্ধ হবে। যদি পাথর বা প্লাগ জমে, ক্যালকুলাস জমে, সেখান থেকে মুখে দুর্গন্ধ হবে। যদি জিঞ্জিভাইটিস হয় বা জিঞ্জিভাল ইনফ্লামেশন বা প্রদাহজনিত কারণে মুখে রক্তক্ষরণ হয়, সেই রক্তের কিছু অংশ দুই দাঁতের মাঝখানে বা মাড়ির ফাঁকে এইখানে ভেতরে ঢুকে থাকবে, সেখান থেকেও গন্ধ হবে, ফলে মুখে দুর্গন্ধও হবে। সেটাও রোধ করা যাবে। তাহলে সুস্থ থাকার জন্য এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মুখটা খুব জরুরি। আরও একটা বিষয় আছে, সেটা হলো মুখটাকে বলি আমরা শরীরের প্রবেশদ্বার। মুখটার মধ্যে যদি পরিষ্কার না থাকে এবং এখানে নানান রকমের জীবাণুর বাসা থাকে, খাদ্যকণা পচে থাকে, তাহলে এখান থেকে শরীরের মধ্যেও নানা রকম ব্যাধি, সেটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হোক, কিডনির হোক, লিভারের হোক, নানা রকমের ব্যাধি এ থেকে হতে পারে। এমনকি প্রেগনেন্ট মায়েদের বাচ্চার ক্ষতি পর্যন্ত হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে এই যেহেতু শরীরের প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারটাকে গুরুত্ব বুঝে এরকম ক্লিন রাখতেই হবে। এখন এই যে বললাম পরিষ্কার রাখে, কি দিয়ে রাখবেন? আমরা ব্রাশ করি, খুব একটু সফট ব্রাশ হলে ভালো, পেস্ট দিয়ে অথবা পাউডার দিয়ে নানান রকমের এসব ব্রাশ করি। কারো কারো পেস্টে অস্বস্তি লাগলে পেস্ট ছাড়াও করেন, কেউ কেউ আছে মেসওয়াক করেন। এর যে কোনো ফর্মেই হোক, মূল কথাটা হচ্ছে পরিষ্কার রাখা। এখন ব্রাশ বা মেসওয়াকে দুই দাঁতের মাঝখানে যে ফাঁকা, ওইখানে আবার পৌঁছায় না, তখন ইন্টারডেন্টাল ব্রাশ করবার জন্য এক ধরনের ব্রাশ আছে, ওই ব্রাশ দিয়ে করতে পারেন। সেটাও সব পুরো এরিয়াতে পৌঁছাবে না, তখন আমরা সেটা সাহায্য নই ডেন্টাল ফ্লস বা এক ধরনের মেডিকেটেড সুতা, সেই ফ্লোস দিয়ে ক্লিন করি। এবং এই ব্রাশ এবং ফ্লোসের পরে ভেতরের পুরাটা যাতে ওয়াশ আউট হয়ে চলে আসে, সেই জন্য আমরা অনেক সময় আবার মাউথ ওয়াশ ব্যবহার করি। যদি মাউথ ওয়াশ ব্যবহার করতে না চাই, তাহলে আমরা হালকা গরম পানিতে একটু লবণ মিশিয়ে কুলি করলেও সেটাও উপকার পাবো। কেউ কেউ পেস্ট দিয়ে ব্রাশ না করে ওই দিয়ে যে মাউথ ওয়াশটাই ব্রাশে নিয়ে ওইটা দিয়েও কেউ কেউ ক্লিন করেন। অর্থাৎ যেভাবেই করেন, যা দিয়েই করেন, শর্ত হচ্ছে পরিপূর্ণভাবে পরিষ্কার রাখতে হবে। এখন এইটা যেটা আমি বলছিলাম, আমরা নর্মালি রাতে খাওয়ার পরে করি, সকালে নাস্তার পরে করি, তাহলে রোজার সময় তো সকালের নাস্তার প্রশ্ন আসছে না। সেটাকে আপনি ওই যে সেহরির পরে
নামাজের আগে ওই ঠিক একই পদ্ধতিতে ব্রাশ করে ক্লিন করে ফেললাম। কারণ হচ্ছে রোজা রাখা অবস্থায় যদি আমরা এই যে পেস্ট দিয়ে ব্রাশ করি এরকম করি, তখন কারো অস্বস্তি লাগতে পারে, বমি হতে পারে, বমির উদ্রেক করতে পারে, কারো এটা পেটে চলে যেতে পারে, গিলে ফেলতে পারি, ফলে এটা একটু সতর্ক থাকা ভালো। সেই জন্য আমরা রাতে খাওয়ার পরে অ্যাজ ইউজুয়াল ওইভাবে করব। আর সকালে নাস্তার পরে যেটা করতাম সেটা আমরা সেহরির পরে করব। আর দুপুরে খাওয়ার পরে বলছি যে ভালো করে কুলি করে ফেললেই হয়, সেটা আপনি সেটাও করতে পারেন, অথবা ব্রাশ করতে পারেন ইফতারের পরে। তাহলে প্রতিবেলা খাওয়ার পরে, যেহেতু খাওয়ার টাইমিংটা চেঞ্জ হয়ে যায় আমাদের, ব্রাশের টাইমিংটাও চেঞ্জ হয়ে যাবে। এবং রোজা রাখা অবস্থায় মেসওয়াক করা ভালো। কিন্তু অন্যান্য যে টুথপেস্ট ব্যবহার করে ব্রাশ করে, এটা অনেকে অস্বস্তির কারণে করেন না, করতে চাইলে খুব সতর্কতার সঙ্গে করা। অনেক সময় অনেক এমার্জেন্সি তৈরি হয়, যে মুখ কিংবা দাঁত কিংবা মাড়ির ক্ষেত্রে কিছু এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়, কিংবা মাড়ির গোড়া থেকে রক্ত আসা, যেটি আনকন্ট্রোলেবল হয় অনেক ক্ষেত্রে। তো এই ধরনের যে এমার্জেন্সি সিচুয়েশনগুলো, এই ক্ষেত্রে চিকিৎসার একটি ব্যাপার থাকে, এবং তখন অনেকেই আমরা কনসার্ন হয়ে যাই যে যেহেতু রমজান আছে, তো এক্ষেত্রে আসলে দর্শকদের আপনি কি বলবেন যে কিভাবে তারা রমজানের আগেই তার দাঁতটি আসলে একটি ফলো আপ করিয়ে নিতে পারেন, কিংবা যদি হয়ে যায় এই ধরনের এমার্জেন্সিতে আসলে কি করণীয় আছে? রোজার মধ্যে বেশিরভাগ চিকিৎসাতেই কোনো বাধা নেই। আচ্ছা, এটা এই মাওলানা মুফতি বা যারা এই বিষয়ে বুজুর্গ ব্যাখ্যা দেন, সেই ব্যাখ্যা থেকেই আমরা কোরআন হাদিসের আলোকে তারা যা আমাদের বলছেন তা থেকে জানি যে ডেন্টাল বা মুখের বেশিরভাগ চিকিৎসায় কোনো বাধা নেই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেখানে রক্তক্ষরণ হয়, সেখানে কেউ কেউ একটু দ্বিমত করেন বা কেউ অস্বস্তি বা সংকোচ বোধ করেন। কিন্তু রোজা ভাঙার জন্য যে গড়িয়ে রক্ত পড়ার যে বিধান আছে, ডেন্টাল ট্রিটমেন্টের বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় না। চুয়ে চুয়ে একটু রক্ত আসে, সেটা ফেলে দেয়, ফলে এইটা রোজা রেখেও করা সম্ভব। এই মত এখন আমাদের যারা ইসলামী পণ্ডিত তারা দিচ্ছেন। দ্বিতীয় হলো গিয়ে দাঁত তোলার ক্ষেত্রেও বলছেন যে দাঁত তুলে ওইখানে যে গজ প্যাক দিয়ে কামড় দিয়ে রাখা হয়, এখানে থেকেও গড়িয়ে রক্ত পড়ার বিষয়টা নাই। যদি এটি ইমার্জেন্সি হয়, তবে ভালো হচ্ছে ইফতারের পরে যদি করেন, সেটা রোজা রেখে না কষ্টও তো লাগে। আর একটা বিষয় হচ্ছে, আপনি ইফতারের পরেই করলেন, রোজার মধ্যে একটা সার্জারি করতে গেলে বা একটা দাঁত তুলতে গেলে, এটার জন্য বেশ কয়েকদিন ধরে যে ওষুধ খেতে হয়, একটু অস্বস্তি, একটু কষ্ট, এটা তো হয়ই। তা আমরা তো রোজার মধ্যে আমরা চাই যে একটু আমরা আল্লাহর নির্দেশ মতো কাজ করব, ধর্মীয় আচরণ আমরা মানব। সেই ক্ষেত্রে শরীরকে, মনকে যতটা কষ্ট না দিয়ে পারা যায়, সেই ক্ষেত্রে যদি কেউ মনে করেন যে রোজা আসার আগেই রুটিনলি তারা ডেন্টাল চেক আপটা করাবেন একজন পাশ করা ডেন্টাল সার্জনের কাছে, যার ন্যূনতম বিডিএস ডিগ্রি আছে। আরও বেশি ডিগ্রি থাকলে তো আরও ভালো, তো ন্যূনতম ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি বা বিডিএস ডিগ্রি থাকতে হবে, এবং বিএমডিসির রেজিস্টার্ড ডাক্তার হতে হবে। এমন একজনের কাছে গিয়ে যদি ওরা ক্যাভিটি চেক আপ করান, এবং তখন ওই ডেন্টাল সার্জনই বলবেন যে তার মুখে এমন কোনো সমস্যা আছে কি না যেটা 2-1 মাসের মধ্যে চিকিৎসা না করালেও সমস্যা হয়ে যাবে, তাহলে ওই চিকিৎসাগুলি রোজা শুরুর আগেই করিয়ে নিতে পারেন। তাহলে রোজাটা তিনি ব্যথামুক্তভাবে, আরামদায়কভাবেই কাটাতে পারবেন, এবং আল্লাহর উদ্দেশ্যে যে আমাদের ধর্মীয় যে আচার, আমাদের ধর্মীয় যে দায়িত্ব, প্রার্থনা, রোজা রাখা, নামাজ পড়া, সবকিছু পালন করতে পারবো, কষ্ট বাধা আসবে না আসলে একেবারেই। তো আমরা জানি যে শরীর সুস্থ রাখবার জন্য আমরা আমাদের জীবনযাত্রার মানকে নিয়ন্ত্রণ করতে বলি, সে লাইফস্টাইলের মধ্যে ডায়েট থাকে, এক্সারসাইজ থাকে। তো দাঁতকে ভালো রাখবার জন্য যে চর্চাগুলো আপনি আমাদেরকে বলেছেন, সেগুলো তো আছেই। তার পাশাপাশি খাদ্যাভ্যাসে কি আসলে আমাদের কোনো পরিবর্তন আনা প্রয়োজন, কিংবা আমাদের যে খাদ্য তালিকা সেটি কেমন হওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? এইটা ধরেন সুস্থ শরীরের জন্য আমাদের খাদ্যাভ্যাসকে তো অবশ্যই হেলদি রাখতে হবে। সেক্ষেত্রে একটা ব্যালেন্স ডায়েট বলি আমরা, বা সুষম খাদ্য। সুষম খাদ্য মানে কি, আমার কার্বোহাইড্রেট দরকার, কার্বোহাইড্রেট খেতে হবে, আমার প্রোটিন দরকার, খেতে হবে, আমার ফ্যাট দরকার, সেটা নিতে হবে। এর কোনোটাই আবার অতিরিক্ত হলে সেটা ক্ষতি করবে। এর সঙ্গে যারা বেশি পরিমাণে শাকসবজি এবং ফলমূল খান, তাদের শরীর স্বাস্থ্য, ত্বক, দাঁতের চোয়ালের মাড়ি, চোখ সবই ভালো থাকবে। যে কোনো কিছুর জন্যই এই হেলদি খাবারগুলা নিয়মিত খাদ্য তালিকায় রাখা ভালো। আর হচ্ছে
পর্যাপ্ত পানি পান করা। পর্যাপ্ত শব্দটা বললাম এই জন্য যে বয়স, ওজন এবং নানাবিধ রোগ ব্যাধি বিবেচনায় নিয়ে পানির পরিমাণ কম বেশি হতে পারে। তবে একজন সুস্থ স্বাভাবিক মানুষের দিনে 2.5 থেকে 3 লিটার পানি, 2 লিটারের কম যেন না হয় পরিমাণ পানি তিনি খাবেন। স্যার, হঠাৎই এমন হতে পারে কি যে অনেকেই আছেন যারা রোজা অবস্থায় আছেন কিন্তু হঠাৎ করে দাঁতে প্রচুর ব্যথা উঠেছে, এবং সেক্ষেত্রে কি করবার আছে? এবং আমরা জানি যে অনেক সময় অ্যান্টিবায়োটিক 3 বেলা 4 বেলা এভাবেও প্রেসক্রাইব করতে হয় আমাদেরকে, তো সেক্ষেত্রে রমজানে এর কোনো আসলে ব্যতিক্রম হয় কিনা? একটা হচ্ছে রোজা রাখা অবস্থায় যদি হঠাৎ তীব্র ব্যথা ওঠে, নর্মালি ধরেন যে আগে এক সময় তো আমাদের জানার অভাবের কারণে হোক অনেক কিছু থেকে আমরা বিরত ছিলাম বা থাকতাম, কিন্তু এখন রোজা রেখেও তো ইনসুলিন নেওয়া যাচ্ছে। তো চিকিৎসকরা বলছেন, ধর্মীয় চিন্তাবিদরা বলছেন, তো ইনসুলিন একটা ইনজেকশন না? কিন্তু এটার উদ্দেশ্য তো হচ্ছে রোজার কষ্ট কমানো বা ওই খাদ্য দ্রব্য হিসেবে গ্রহণ না, লাইফ সেভিং বা এটা নেওয়া হচ্ছে। ঠিক একইভাবে যদি তীব্র ব্যথা হয়, পানি দিয়ে ট্যাবলেট বা ক্যাপসুল খেলে সেটা নিষেধ আছে ধরেন, তাহলে প্রয়োজন হলে সে মানে একটা ইনজেকশন তিনি নিতে পারেন। ইনজেকশন যদি তিনি চিকিৎসার প্রয়োজনে নেন, যেটা তার রোজাকে সাপোর্ট দেবার উদ্দেশ্য, মানে পজিটিভ অর্থে, মানে এখানে আমি খাচ্ছি না বলে কষ্ট হচ্ছে সেই কষ্ট কমানোর জন্য, এরকম তো না। সুতরাং নিশ্চয়ই আল্লাহ আমাদের উদ্দেশ্য জানেন। সেই উদ্দেশ্য যদি জানেন এবং তীব্র ব্যথায় কষ্ট হচ্ছে, এই কষ্টের জন্য আমার রোজা ভেঙে ফেলতে হতে পারে, তো যদি আমি ব্যথানাশক ইনজেকশন দিয়ে বা সাপোজিটরি ইউজ করে যদি এই ব্যথাটা কমিয়ে তিনি রোজা রাখেন, তাহলে তো ওই ইনসুলিন নেওয়ার মতোই এটা একটা অপশন। সেই ক্ষেত্রে কিন্তু যদি এরকম হয় তার এতে কমছে না বা বেশি কষ্ট হচ্ছে, তাহলে রোজা ভাঙারও তো বিধান আল্লাহ দিয়েছেন, তাহলে রোজা ভাঙবেন, পরের পরিবর্তে রোজা পরে রেখে নেবেন তিনি, এইটা। আর একটা হচ্ছে ওষুধের ক্ষেত্রে, যেটা ওষুধের ক্ষেত্রে ধরেন আমরা নর্মালি বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক ওষুধ দেই, তার এই প্লাজমাটি হাফ লাইফ একটা জিনিস আছে আপনি জানেন, সেটা বিবেচনা করে কোন ওষুধ কত ঘন্টা পর পর খাবে আমরা ওইভাবে প্রেসক্রাইব করি। অ্যান্টিবায়োটিক এরকম দিনে 4 বেলা 6 ঘন্টা পর পর খাওয়ার অ্যান্টিবায়োটিক আছে, 12 ঘন্টা পর 8 ঘন্টা পর পর খাওয়ার আছে, 12 ঘন্টা পর পর খাওয়ার আছে, দিনে একটা করে খাওয়ার আছে। এবং সব অ্যান্টিবায়োটিক আবার মুখের রোগে ভালো কাজ করে না, এক এক অ্যান্টিবায়োটিক এক একটা রোগের এক এক জীবাণুর জন্য ভালো কাজ করে, যেটাকে আমরা ট্রিটমেন্ট অফ চয়েস বলি। সেই ক্ষেত্রে মুখের রোগের জন্য যে অ্যান্টিবায়োটিকগুলো চলে, এর মধ্যে 2 বেলা খেতে হয় এরকম অ্যান্টিবায়োটিক কিন্তু খুব ভালো অ্যান্টিবায়োটিক আছে, যেটা সেফালোস্পোরিন গ্রুপের কিছু অ্যান্টিবায়োটিক আছে, সেফিক্সিম, এই ক্ষেত্রে বা সেফোরক্সিম উইথ ক্লোভোলানিক অ্যাসিড, এই গ্রুপের ওষুধগুলো আমরা 2 বেলা, যেটা সেহেরি এবং ইফতার, তবে টাইমটা যেন মোটামুটি 12 ঘন্টা ব্যবধানে হয়, এই ওষুধটাকে এই সময় আমরা প্রেফার করি। কিছু অ্যান্টিবায়োটিক আছে অ্যাজিথ্রোমাইসিন ওয়ান্স ডেইলি, দিনে 1 বেলা করে দিলে হচ্ছে। যদি মনে হয় যে এই ইনফেকশনের জন্য অ্যাজিথ্রোমাইসিন ইজ ফাইন, তাই ইট উইল ওয়ার্ক ফাইন, তাইলে আমরা অ্যাজিথ্রোমাইসিন 1 বেলা ডেলি দিই। তবে কোনোভাবেই 3 বেলা 4 বেলা খাওয়ার যে অ্যান্টিবায়োটিক বা ব্যথানাশক বা অন্য কোনো ওষুধ আছে, সেটাকে আমরা পারলে অ্যাভয়েড করি। একেবারেই চমৎকার বলেছেন। এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসব। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। এই পর্যায়ে চলুন দেখে নেই খাদ্যের বিভিন্ন পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। বিষয়টা হলো, যারা ওজন নিয়ন্ত্রণের জন্য প্ল্যানে ছিলেন, যারা কোনো ডায়েট প্ল্যানে ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু রোজাটা বলতে পারেন যে এটি কিন্তু একটা প্লাস পয়েন্ট। কারণ আমরা যেহেতু সারাদিন রোজার কিছুই আসলে খাওয়ার সুযোগ থাকে না, সেক্ষেত্রে যদি আরেকটু ট্রিকি বুদ্ধি করি, তাহলে কিন্তু ইফতারির পরে সেহরির আগ পর্যন্ত আমাদের খাওয়ার অতটা সময় থাকে না, এবং ওজন নিয়ন্ত্রণের জন্য এটি যথেষ্ট কারণ। তাছাড়া দেখবেন এই রমজানে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু অনেক নামাজ কালাম পড়তে হয়, এবং নামাজের জন্য আমাদের যে তারাবির নামাজটি থাকে, এটি কিন্তু ব্যায়ামের জন্য সবচেয়ে বেস্ট। যারা ফিজিক্যাল ওয়ার্ক এমনিতেও করেন না, তারাও কিন্তু দেখা যায় রোজায় কিন্তু এই নামাজটা কিন্তু মিস করেন না। আল্লাহ পাক বলতে পারেন যে আমাদের জন্য অনেক আমাদের অনেক ভালোবাসেন, যে কারণেই কিন্তু এই ধরনের নিয়ম শৃঙ্খলার ভিতরেই আমাদেরকে থাকতে বলেছেন এবং নিয়ম তৈরি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে আমি বলবো যে যারা সারাদিন পরিশ্রম করেন, এমনিতেই অফিস করছেন, ওয়ার্ক করছেন, তাদের ক্ষেত্রে হয়তো আরও হাঁটাহাঁটি করা দরকার হয়তো ছিল, কিন্তু যেহেতু আপনি তারাবি পড়ছেন, নামাজ বেশি পড়ছেন, তাহলে আপনার কিন্তু সেই এক্সারসাইজ পার্টটা কিন্তু হয়েই যাচ্ছে।
সেক্ষেত্রে আপনার এক্সেসিভ হাঁটার বা পরিশ্রমের কোনো প্রয়োজন নেই। স্পেশালি যারা ওজন কমাতে চান তাদেরকে অনেক সময় আমরা বলি যে সকালে খাওয়ার পরে হাঁটবেন অথবা দুপুরের পরে হাঁটবেন, এই বিকেলের হাঁটা, এই ধরনের হাঁটা না হেঁটে আমি আমার পেশেন্টদেরকে যেটি সাজেস্ট করি সেটি হলো ইফতারির কিছুক্ষণ আগে আপনি 15 থেকে 20 মিনিট হাঁটেন। বিকজ অফ সারাদিন যখন আমরা ফাস্টিংয়ে থাকি, তারপরে যখন আমরা খাবার খাই তার আগে যদি আমরা ক্যালোরিটা বার্ন করে ফেলতে পারি, তখন কিন্তু আমাদের সারাদিনের যে ক্ষুধা লাগাটা সেটি কিন্তু আমাদের খুব একটা কষ্টদায়ক হবে না। কারণ আমরা যদি ব্যায়ামটা করে ফেলি, ব্যায়াম করার পরে বা হাঁটার পরে, তখন কিন্তু আমরা একটু পরে ইফতারিটা আলহামদুলিল্লাহ করতে পারবো, সেক্ষেত্রে খুব একটা কষ্টদায়ক হবে না। এবার আসেন যারা ডায়েট করছিলেন তারা কিছু সিলেক্টিভ খাবার খাচ্ছিলেন, সেই খাবারগুলো এখন খাওয়া যাবে কিনা। সিলেক্টিভ খাবারগুলো যদি এমন হয় যে আপনার খুব বেশি ক্যালোরি না অথবা কোনো ক্র্যাশ ডায়েট, তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব আপনার পুষ্টিবিদের সাথে একবার যোগাযোগ করে নেবেন যে আপনি কি এখনও এই ডায়েটটা ফলো করবেন কি না, অথবা এই রোজায় আপনার কোনো পরিবর্তন আসবে কি না। যদি ধরেন আপনি এমন কোনো ডায়েট ফলো করছেন যেটি একটি ব্যালেন্স ডায়েট বাট ওয়েট রিডাকশন, সো সেই ক্ষেত্রে কোনোই অসুবিধা নেই। আপনি দুপুরে যে ধরনের খাবারগুলো আপনার ডায়েটিশিয়ান আপনাকে সিলেক্ট করে দিয়েছে সেটিই কিন্তু হতে পারে সেহরির জন্য আপনার সর্বোৎকৃষ্ট ডায়েট। সো সেই ক্ষেত্রে যদি আপনি সকালবেলা এমন হয় যে দুপুরবেলা আপনি কোনো রুটি নিচ্ছেন বা খিচুড়ি নিচ্ছেন অথবা লো ফ্যাট কোনো একটা আইটেম নিচ্ছিলেন, সেই খাবারগুলো আপনি সেহরিতে রাখতে পারেন। অথবা আপনি রাখতে পারেন একটু পাতলা নরম খিচুড়ি অথবা জাউ ভাত কিন্তু ওয়েট রিডাকশনের ক্ষেত্রে আপনাকে অনেক হেল্প করবে। সারাদিন আপনার ওয়েট বাড়ানোর কোনো অসুবিধা করবে না, এবং দেখা যাবে যে সারাদিনে যে একটা অ্যাসিডিটি বা গ্যাস ফর্মের কোনো ইস্যুস থাকে সেটিও কিন্তু এই নরম ভাত খাওয়ার কারণে আপনার সমস্যাটা ইনশাআল্লাহ রিমুভ হয়ে যাবে। যারা ইফতারিতে অনেক খাবার খেতে চান তাদের ক্ষেত্রে আমি বলবো একটু সালাদের আইটেম রাখতে। সালাদ অথবা মিক্সড ফ্রুটস কিন্তু সবসময় হেলদি। সো যারা ওয়েট রিডাকশন করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু মিক্সড ফ্রুটসটা খুব ভালো হবে, এবং নানান রকম সালাদের আইটেম আছে। একটু দেখবেন যে বাসায়ও কিন্তু আমরা নানান রকম সালাদ পাই, সেই সালাদগুলোতে যদি অয়েল অ্যাড না করে বা স্পাইস বা কোনো মশলা ইউজ না করে যদি আমরা বাসায় ইফতারির কোনো আইটেমে রাখতে পারি, সেটিও কিন্তু আপনার ওয়েট রিডাকশনে যথেষ্ট হেল্প করবে। তাছাড়া ক্যাশিউ নাট সালাদ হতে পারে যেটি প্রোটিন রিচ, এবং আপনার ওয়েট রিডাকশনের জন্য আপনি রাখতে পারেন একটু স্যুপ যেটি একটু ডিমের অথবা চিকেনের দিয়ে তৈরি হবে, কিন্তু খেয়াল রাখতে হবে একটু তেলের ক্ষেত্রে। কারণ আমরা তেল বা মশলার ক্ষেত্রে সবসময় একটু বলে থাকি যে অতিরিক্ত মশলা কিন্তু আমাদের অ্যাসিডিটি, আমাদের ওয়েট গেইন এবং খাবারে বারে বারে খাওয়ার যে একটা প্রবণতা, সেই খাবারের প্রবণতা কিন্তু বাড়িয়ে দেয় অতিরিক্ত মশলায়। এক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো প্যাকেটজাত স্যুপগুলো আপনার খাদ্য তালিকায় কিন্তু রাখা যাবে না। ওয়েট রিডাকশনের ক্ষেত্রে তো অবশ্যই রাখা যাবে না, কারণ তাতে কিছুটা অয়েলও কিন্তু ইনক্লুড করা থাকতে পারে যেটি আপনার প্যাকেটের পেছনে লেখা থাকে। চেষ্টা করবেন যে এই ধরনের খাবারগুলো আসলে না খাওয়ার, এবং আপনি যেটা চেষ্টা করবেন সেটি হলো এই ইফতারিতে একটু খিচুড়িটা যদি আপনি ওটসের খিচুড়ি নিয়ে আসতে পারেন তাও কিন্তু আপনার ওয়েট রিডাকশনে অনেকটা হেল্প করবে। এছাড়া রাখতে পারেন দুধের তৈরি কোনো খাবার, লো ফ্যাট মিল্ক দিয়ে তৈরি এ ধরনের কোনো খাবারও যদি আপনি ইফতারিতে রাখতে চান, সেটিও কিন্তু আপনার ক্যালোরি ব্যালেন্স করা এবং ইফতারিতে আপনার এনজয় করার ক্ষেত্রে কোনোই বাধা হয়ে দাঁড়াবে না। ওজন নিয়ন্ত্রণের জন্য যে লাইফস্টাইলটা ঠিক রাখতে হবে সেটি কিন্তু সবসময়ই মনে রাখবেন, রোজা বা রোজা ছাড়াও প্রতিটি ক্ষেত্রেই আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। এবং প্রচুর পরিমাণে পানি খাবেন, যেহেতু ওয়েট রিডাকশনে আছেন। ওজন কমানোর ক্ষেত্রে পানি এবং ফ্লুইড জাতীয় খাবারগুলো খুব হেল্প করে। এছাড়া খাদ্য তালিকায় অবশ্যই বাদ দিতে হবে সিম্পল সুগারগুলো। সিম্পল সুগার কিন্তু সবসময় ওজন গেইন করতে হেল্প করে। সো যারা রোজায় অনেক বেশি আসলে সবসময় আপনারা চিন্তা করেন যে আমি শরবতগুলো খাই বা আমার পছন্দ করি, ওজন নিয়ন্ত্রণের জন্য যদি আপনি এখন কোনো ডায়েট ফলো করে থাকেন তাহলে কিন্তু এই অভ্যাস থেকে বের হয়ে আসতে হবে। অনেকেই বলেন যে রোজার পরে আমার ওজন আরও 4-5 কিলো বেড়ে গিয়েছে। এই ভাজা পোড়া খাবারগুলো এবং সুইটস আইটেমগুলো খাদ্য তালিকায় যতই আপনি রিডাকশন করতে পারবেন, এই সমস্যা থেকে পরিহার করতে পারবেন, নিজেকে উতরে রাখতে পারবেন, এবং সমাধানের জন্য এর থেকে ভালো আর কোনো সমাধান নেই। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। সব শেষে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা? দাঁতের এবং মুখের যত্ন নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ গোটা শরীরটাকে সুস্থ রাখবার জন্য। ফলে এতক্ষণ যে নিয়মকানুন বললাম এগুলি মেনে চলবেন। এর বাইরে এনটিভি অনলাইনে
বা এই যে স্বাস্থ্য প্রতিদিনের যে এটার যে কন্টেন্ট, ইউটিউবে এই বিষয়ক প্রচুর কন্টেন্ট আছে, দেখে নিতে পারেন, বা অনলাইনে আপনি গুগলে সার্চ দিয়ে এই রিলেটেড অনেক ম্যাটেরিয়াল পাবেন, সেটা পড়ে নিতে পারেন, দেখে নিতে পারেন। প্রত্যেকে যেন স্বাস্থ্য সচেতন হন এবং বেসিক যে হেলথ কনসিয়াস ব্যাপারটা এবং যত্নার্থী, এটা যেন প্রত্যেকেই আমরা জানি। এটার জন্য ডাক্তারের জন্য অপেক্ষা করা একেবারেই। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকেও এবং এনটিভির কর্তৃপক্ষকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল রমজানে মুখ ও দাঁতের যত্ন এবং তার চিকিৎসা নিয়ে। আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শগুলো আপনাদের অনেক কাজে আসবে। চলুন এ পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। মেনোপজ নিয়ে কথা বলা হয় না, কিন্তু মেনোপজ খুব ইম্পর্টেন্ট একটা অংশ। এটা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ বেসিক্যালি। বিশেষ করে বয়স্ক মহিলাদের ক্ষেত্রে মেনোপজ হবে এবং মেনোপজে কিছুটা সময় কাটাতে হবে। বিশেষ করে এখনকার যুগে যখন কিন্তু লাইফ এক্সপেক্টেন্সি অনেক বেশি, আমাদের আয়ু অনেক বৃদ্ধি পেয়েছে, কাজে আমাদের মেনোপজের এইজ যদি আমরা 53 ধরি, গড় আয়ু যদি 52-53 ধরি, সেক্ষেত্রে কিন্তু যদি গড় আয়ু 72 বা 73 বছর হয়, 20 বছর কিন্তু মেনোপজে কাটাতে হচ্ছে একটা নারীকে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।